বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। নির্বাচনী প্রচারণায় সিলেট গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল এই সফরে তার সাথে থাকবে। পরে বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালালের মাজারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় সড়কের দুই পাশে জেলা বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ তারেক রহমানকে স্বাগত জানায়। গাড়ির ভেতর থেকেই বিএনপি চেয়ারম্যান তাদের অভ্যর্থনা গ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসায় তারেক রহমানের নির্বাচনী সমাবেশ। এরপর সড়কপথে রাজধানীতে ফিরবেন তিনি। ফেরার পথে মৌলভীবাজারের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী শহর এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এর আগে বুধবার রাত ৭টা ২০ সিলেটের উদ্দেশ্যে রওনা হন তিনি। আগামীকাল সিলেট থেকে বিএনপি নির্বাচনী প্রচারণা শুরু করবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় সড়ক পথে ফেরার সময় মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ সহ ৬টি জেলায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রায় প্রতিদিনই সভা কিংবা মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গেল কয়েকদিন ঢাকার ভেতরে নানা কর্মসূচিতে অংশ নিলেও এটাই রাজধানীর বাইরে প্রথম কোনো রাজনৈতিক কর্মসূচি তার। বুধবার গুলশানে সংবাদ সম্মেলনে তারেক রহমানের সফরসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। নির্বাচনী প্রচারণা সূচনা লগ্নে বুধবার রাতে পৌঁছানোর পর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান। পরে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এর মধ্য দিয়ে শুরু হবে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সিলেটের সমাবেশ শেষে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে এবং পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। একই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের ভৈরবে এবং পরে সন্ধ্যায় নরসিংদীতে এবং রাতে নারায়ণগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। আমরা বিশ্বাস করি ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। নির্বাচন পরিচালনা কমিটি জানায় বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা এখনও মনোনয়ন প্রত্যাহার করেননি তাদের সাথে আলোচনা করা হবে। আহ্বান জানানো হবে ধানের শীষের হয়ে কাজ করার জন্য। পুরো দল এবং দলের প্রতিটি অঙ্গ এবং সহযোগী সংগঠন যেন এক হয়ে যারা ধানের শীষে কাণ্ডারি ওনাদেরকে বিজয়ী করবার জন্য সর্বশক্তি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। যারা সেটি করবেন না তাদের জন্য তো অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা দল থেকে নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় গণভোটে হ্যাঁয়ের পক্ষে অবস্থান বিএনপির। হ্যাঁ পক্ষে আমাদের অবস্থান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২ দশক পর সিলেট সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এই মুহূর্তে শাহজালালের মাজারে যাচ্ছেন তিনি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, মাজারের বাইরের চিত্রই যতদূর মনে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই, এবং সিলেট বিএনপির যেই সমর্থকরা রয়েছেন, যে নেতাকর্মীরা রয়েছেন তারাও খুব উচ্ছ্বসিত। এবং আমরা জানি যে আজ প্রতীক বরাদ্দের পর থেকে আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে, এবং তারই অংশ হিসাবে আগামীকাল থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় যাবে বিএনপি, এবং সেটি শুরু হচ্ছে সিলেট থেকে। এবং আমরা কিছুক্ষণ আগেও সংবাদের শুরুতেই জানিয়েছি যে রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, এবং এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল এই সফরে তার সাথে থাকবে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার, তার কাছ থেকে আরো বিস্তারিত জানবো আমরা। রানা মজুমদার, সিলেটের এই মুহূর্তে আপনি যেখানে অবস্থান করছেন, অর্থাৎ শাহজালালের যে মাজার সেটি জিয়ারত করার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে এবং সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়ছে? এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য নেতাকর্মীদের ভিড় এবং একদম যদি বলি আসলে সিলেট এয়ারপোর্ট থেকে মূলত আসলে এই যে উৎসুক মানুষের ভিড় এবং সেটি আসলে এখন পর্যন্ত একদম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা পর্যন্ত এই মানুষের ভিড়টি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং তার গাড়ি বহরকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পেছনে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি ছিল, অ্যাম্বুলেন্স ছিল এবং অন্যান্য যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছে তাদের সবার গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে আসলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণের অনেকটাই কাছাকাছি এসে পৌঁছেছে। এবং এই মাজারে এমনিতেই আসলে অনেক সাধারণ দর্শনার্থী থাকেন প্রতিদিনই। এর বাইরেও আসলে কিন্তু তার যে মাজারে আগমন, এই আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানে আমরা দেখেছি যে আসলে অসংখ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য আসলে তাকে বহনকারী গাড়ির যেই দিকে রাস্তা দিয়ে আসছিল, অর্থাৎ এয়ারপোর্ট থেকে চৌকিদেকি, আম্বরখানা, তারপর মাজার রোডে, এই পুরোটা রাস্তা জুড়েই কিন্তু আসলে দুপাশেই উৎসুক মানুষের ভিড় ছিল তাকে এক নজর দেখার জন্য। এবং তিনিও আসলে মানুষকে নিরাশ করেননি, তিনি একদম তাকে বহন করা যে গাড়িটি, সেই গাড়ির একদম সামনের সিটেই তিনি বসা ছিলেন এবং তিনি হাত ছেড়ে কিন্তু তিনি তাদের অভিবাদনের তিনি রেসপন্স করেছেন। এবং আমরা দেখেছি যে আসলে এখানে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি একটু বলি তাহলে তাকে তার এই সফরকে ঘিরে কিন্তু পুরো এই যে শাহজালাল মাজার প্রাঙ্গণের এলাকাটি সেটি কিন্তু পুরোপুরি একদম নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। এবং এখানে মূলত পুলিশ বাহিনীর সদস্যরা, পাশাপাশি গোয়েন্দা বাহিনীর সদস্যরা, এবং আমরা দেখেছি যে এখানে বিজিবির টিম কিন্তু এখানে দায়িত্বরত অবস্থায় আছে। পাশাপাশি সেনাবাহিনীর টিমকে আমরা দেখেছি যে এখানে দায়িত্ব পালন করছে নিরাপত্তায়। এর বাইরেও আসলে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এর বাইরে আসলে আপনি জানেন যে তিনি 7:56 কিন্তু তাকে বহনকারী জিজি 227 এই বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি কিন্তু সিলেটে এসে পৌঁছায় 7:56 এবং এর কিছু সময় পরেই মূলত তাকে বহনকারী সবার আগে বাংলাদেশ যে গাড়িটি রয়েছে সেই গাড়ি তাকে বহন করে মাজারের উদ্দেশ্যে নিয়ে আসে। এবং তিনি কিন্তু এখন এখানে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে মাজার প্রাঙ্গণ সেই মাজার জিয়ারত করবেন এবং পরবর্তীতে তিনি এখান থেকে শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে যাবেন এবং সেখানেও তিনি মাজার জিয়ারত করবেন। এবং সেখান থেকে আসলে দলীয় সূত্রে আমরা যেটি জানতে পেরেছি তিনি হয়তো সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে তার যে শ্বশুর বাড়ি রয়েছে সেখানে হয়তো তিনি যেতে পারেন এবং সেখানেও কিন্তু আসলে তার সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং তিনিও বিভিন্ন সময় আমরা দেখেছি সভা সমাবেশ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তিনি কিন্তু তিনি নিজেকে সিলেটের হাফ সিলেটি বলে তিনি নিজেকে উল্লেখ করেছেন এবং এটি বলে কিন্তু তিনি আনন্দিত বোধ করেন, আমরা তাই দেখেছি। এবং সিলেটের মানুষজনও কিন্তু আসলে তার এই কথাবার্তা কিংবা তার সাথে যে এভাবে আত্মীয়তা, এটার জন্য আসলে সিলেটের সাধারণ মানুষরাও কিন্তু অনেক আনন্দ বোধ করে। এবং আমরা দেখেছি যে আসলে তাকে স্বাগত জানিয়ে তার যে শ্বশুরবাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু আনন্দ মিছিল হয়েছে। এবং তার এই সফরকে ঘিরে কিন্তু সিলেটে যেদিন থেকেই আসলে ঘোষণা হয়েছে যে তিনি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন, মূলত সেদিন থেকেই আসলে সিলেটে বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা তারা কিন্তু আনন্দ মিছিল করেছেন। এবং তার শ্বশুরবাড়ির ভ্রমণ শেষে মূলত তিনি যতটুকু আমরা জানতে পেরেছি দলীয় সূত্রে যে তিনি হয়তো তিনি শহরের একটি 5 তারকা হোটেলে তিনি রাত্রি যাপন করবেন
এবং পরের দিন সকালবেলা তিনি অরাজনৈতিক বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের তিনি শিক্ষার্থীদের সাথে তিনি স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তিনি একটি মতবিনিময় সভায় তিনি অংশ নেবেন এবং সেখানে আসলে শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ নিয়ে কি চিন্তা ভাবনা করে সেই সম্পর্কেও তিনি হয়তো জানতে চাইবেন এবং তাকে হয়তো সেখানে খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে 100 জন শিক্ষার্থী হয়তো সেখানে উপস্থিত থাকবেন এবং তারা তাকে হয়তো বিভিন্ন প্রশ্ন করারও হয়তো সুযোগ পেতে পারেন। এবং আপনার মাধ্যমে আমরা যেটি দেখতে পাচ্ছি যে একেবারে মাজারের গেটের সামনেই অবস্থান করছে তারেক রহমান, জুবাইদা রহমান সহ বিএনপির যে 13 জন সদস্য রয়েছেন, শীর্ষ দলীয় সদস্য রয়েছেন, তাদের দলটি। সেক্ষেত্রে এখনো আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। সেক্ষেত্রে ঠিক কখন নাগাদ তিনি মাজারটি জিয়ারত করার সুযোগ পাবেন কি মনে হচ্ছে? এমনিতেই তো বিমানবন্দর থেকে অল্প সময়ের রাস্তা, এরকম উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড় ঠেলে আসতেই কিন্তু তার ঘন্টাখানেকের মতো সময় লেগে গেছে। দেখুন, আসলে এখানে কিন্তু প্রচুর নেতাকর্মী এখানে এসেছেন। এর বাইরেও আসলে অনেক সাধারণ মানুষও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং এয়ারপোর্ট থেকে মাজারের দূরত্বটাও আসলে খুব বেশি না। সর্বোচ্চ আসলে এখানে আসতে 15 মিনিটের মতোই সময় লাগবে। কিন্তু মূলত আসলে রাস্তার দুদিকেই উৎসুক জনতার ভিড় ছিল এবং সাধারণ মানুষের ভিড় ছিল। তারা তারেক রহমানকে এক নজর দেখার জন্য কিন্তু আসলে রাস্তার দুপাশেই তারা জড়ো হয়েছিলেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কিন্তু আসলে টহল ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে তার এখানে আসতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে এবং তাকে বহনকারী যে গাড়িটি সেটিও কিন্তু আসলে অনেক আসতে এসেছে, অনেক ধীরে এসেছে এবং তিনিও কিন্তু হাত নেড়ে সবাইকে অভিবাদন জানাচ্ছিলেন। এবং এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আসলে তিনি মাজারের একদম মেইন ফটকের খানিকটা কাছে অবস্থান করছেন এবং সেখানেও আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দুপাশেই কিন্তু উৎসুক জনতার ভিড়। এবং আমি যেটা বলছিলাম যে প্রথমেই যে বিষয়ে একটু জানতে চাই যে সিলেট তো শুধুমাত্র নির্বাচনের প্রচারেরই শুরুর স্থান নয় বিএনপির জন্য। ডক্টর জুবাইদা রহমান ওনার বাবার বাড়ি, অর্থাৎ তারেক রহমানের শ্বশুর বাড়ি সেখানে। সেক্ষেত্রে এলাকার জামাই হিসাবে সেখানকার সাধারণ মানুষ নিশ্চয়ই ভিন্ন ধরনের কোনো আয়োজন সেখানে করেছে। সেগুলো কি আমাদেরকে একটু জানাবেন? দেখুন, আসলে তারেক রহমানের শ্বশুর বাড়ি কিন্তু হচ্ছে সিলেটে এবং জুবাইদা রহমানের বাবার বাড়ি হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে। এবং সেখানে মূলত তার যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে আমরা যদি জানতে পেরেছি দলীয় সূত্রে। এবং সিলেটের মানুষের আতিথেয়তাও আসলে আপনি জানেন সবাইকে মুগ্ধ করে। এবং যেহেতু তিনি সিলেটের জামাই তারেক রহমান এবং তিনি এর আগে 2004 সালে কিন্তু তিনি এসেছিলেন এখানে। 2004 সালে তিনি তার শ্বশুরবাড়িতে এসেছিলেন সর্বশেষ এবং এর প্রায় 21 বছর পর তিনি হয়তো আজকে আবার তার শ্বশুরবাড়িতে আরেকবার যাবেন। এবং এই সিলেটের এই জামাইকে আসলে বরণ করে নিতে মূলত সেখানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানে আলোকসজ্জা থেকে শুরু করে খাবার দাবারের তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচারণা। সকাল থেকে নিজ নিজ আসরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেন প্রার্থীরা। এ সময় প্রার্থীদের কেউ কেউ ইসির কর্মকাণ্ড নিয়ে অভিযোগ জানান। কমিশন বলছে প্রার্থীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। ভোট যত ঘনিয়ে আসছে রাজনৈতিক মাঠে উত্তাপ ততই বাড়ছে। নির্বাচন কমিশনও তাদের নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাচ্ছে। অতীতে জোটভুক্ত দলের প্রতীকে নির্বাচন করা গেলেও এবার রাজনৈতিক দলগুলো নিজ প্রতীকে নির্বাচন করবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে চলে নির্বাচনী প্রতীক বরাদ্দ। বুধবার প্রতীক নিতে এসে কমিশনের কর্মকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। বলেন বৈষম্যমূলক আচরণ করছে কমিশন। সানাউল্লাহ বলেছেন
যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে হলো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আপনি কি বোঝাচ্ছেন যে যারা ঋণ খেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন, বাংলাদেশে আপনি ঋণ খেলাপিদের জায়েজ করে দিলেন। আমরা নিজেরাও অভিযোগ করেছি অন্য দলের ব্যাপারে যে তারা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছে। প্রার্থীদের অভিযোগ থাকলেও প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। জানান প্রথম দিন থেকেই প্রচারণায় নামবেন তারা। দীর্ঘদিন পর সমগ্র জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে, যেখানে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে। ট্রাক মার্কায় আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। নিয়ম অনুযায়ী আগামীকাল থেকে আমরা প্রচারণা শুরু করব। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। বিভাগীয় কমিশনার জানান প্রার্থীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কমিশন। বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে কমিশন। তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারেন সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য 119টি প্রতীক বরাদ্দ রেখেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে মোট 1967 জন প্রার্থী। বুধবার সবাইকে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল থেকেই কমিশনের নির্দেশনা মেনে প্রচারণা চালাবে প্রার্থীরা। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও তাদের প্রত্যাশা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 15 বছর পর আত্মগোপন থেকে আত্মসমর্পণ করতে এলেন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এলেও ট্রাইব্যুনাল 2-এ পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় শুনানি ছাড়াই ফিরে যেতে হয় তাঁকে। অন্যদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় 2013 সালের 21শে জানুয়ারি প্রথম রায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় মাওলানা আবুল কালাম আজাদকে। তবে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আগেই দেশ ত্যাগ করেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের জুলাইয়ে সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে আগামী অক্টোবর পর্যন্ত আত্মসমর্পণের শর্তে তার সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। সেই ধারাবাহিকতায় লিখিত আবেদনে নিজেকে নির্দোষ এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি করে বুধবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে আসেন। কিন্তু ট্রাইব্যুনাল 2-এর পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় শুনানি ছাড়াই ফিরে যেতে হয় তাকে। গভর্নমেন্টের একটা আদেশ যে তার বিরুদ্ধে যে রায়টা দেওয়া হয়েছিল সেটার কার্যকারিতা স্থগিত করা হয়েছে। স্থগিত করার মাধ্যমে বলা হয়েছে যে তিনি আত্মসমর্পণ করে আপিল করবেন, এই শর্তে এটাকে স্থগিত করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে পজিশন, বাকিটা আদালতে যখন উঠবে। অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে গণঅভ্যুত্থানে হত্যায় সহযোগিতা করায় সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। তারা নানানভাবে নিজেরা যেমন উস্কানি দিয়েছেন, হুকুম দিয়েছেন, তাদের নানান ধরনের টেলিফোনিক কনভারসেশন ছিল। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়। সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। তবে অভিযোগ গঠনের আদেশে সন্তুষ্ট নয় আসামিপক্ষ। তাদের দাবি বিচারিক প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হবে আসামিরা। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য পৃথক পৃথক মামলা হয়েছে। ওই মামলাগুলোতে আমি দেখেছি যে কোনো মামলাতেই দাবি করা হয় নাই যে ইন্টারনেট বন্ধের কারণে কোনো জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই অভিযোগটা এই আইনের সাথে যায় না। এছাড়া র্যাবের গোপন বন্দিশালায় গুম করে নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার থাকা 10 সেনা কর্মকর্তাকে। বুধবার প্রথম সাক্ষ্য দেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। বাংলাদেশে গুমের যে কালচার, যেটা গত 17 বছর ধরে চালানো হয়েছিল এবং এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি, সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। সাক্ষ্য গ্রহণ চলাকালে রাষ্ট্রপক্ষ সাক্ষীকে সহায়তা করছে বলে অভিযোগ তুলে তাতে আপত্তি জানায় আসামিপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার জানাবো খেলার খবর, তার আগে জানাবো শিরোনাম। বিপিএল এ ফাইনালে ওঠার লড়াই। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহীর দেয়া 166 রানের টার্গেটে ব্যাট করছে সিলেট। সাফ নারী ফুটসালে শ্রীলঙ্কাকে উড়িয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। প্রথম আসরেই শিরোপা জয়ের সুযোগ সাবিনাদের। টি20 বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। আইসিসির সভায় সিদ্ধান্ত। তবে
বিসিবিকে অবস্থান পুনর্বিবেচনার জন্য একদিন সময় দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাদের বিবৃতিতে বাংলাদেশের দাবি না মানার কারণও উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ সিদ্ধান্তে অনড় থাকলে বদলি হিসাবে সুযোগ পাবে স্কটল্যান্ড। আমরা এই প্রতিবেদনটি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি সিলেট শাহজালালের মাজারে, যেখানে কবর জিয়ারত করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারম্যান তারেক রহমান সহ সেখানকার শীর্ষস্থানীয় নেতাকর্মীরা এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করছেন এবং এর ভেতরে অবস্থান করছেন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وذكر رجب مع شعبان وشكر رحمتك وتقبل سري سلامتك وذكر رمضان المبارك والجنة পৌঁছায় আমাদের সেই মাসের রহমতের বরকত অর্জনের সুযোগ তৌফিক দান ইয়া আরহামার রাহিমিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুমিনা কবরের বাসিন্দা হয়েছে সবাইকে হযরত শাহজালাল মুজাদ্দিদ আমিন রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ। বিশেষ করে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষ ছিলেন, বললাম স্বাভাবিক। ইয়া আরহামার রাহিমিন আমাদের জনমত খুবই ভালো হচ্ছিলেন। ইয়া আরহামার রাহিমিন জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ইয়া আরহামার রাহিমিন বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বেহেশতুল কবরে বেহেশতের বাগান বানাই দেন। ইয়া আরহামার রাহিমিন তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান ইয়া আরহামার রাহিমিন দেশের জন্য কবুল ও মঞ্জুর ফরমান। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে চলেন তৌফিক দান। এই মুহূর্তে আমাদের সকলের পক্ষ থেকে সোনার মদিনায় অসংখ্য অগণিত সালাত ও সালাম পৌঁছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার আমরা দেখলাম যে মাজার জিয়ারত শেষ হলো, দোয়ার মাধ্যমে শেষ হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করলেন এবং জিয়ারত শেষে তিনি এখনও মাজারের ভেতরেই অবস্থান করছেন। হয়তো এরপর তিনি হযরত শাহ পরানের মাজার জিয়ারত করতে যাবেন। আমরা যতদূর জানি আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে বিএনপি এবং তারেক রহমানের বেশ কিছু কর্মসূচি রয়েছে আগামীকাল, যেটি আমরা সংবাদের শুরুতেই আপনাদেরকে জানিয়েছি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সিলেটে হযরত শাহজালালের মাজারে। চলে যাচ্ছি আবারও খেলার খবরে। টি-20 বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, যেমনটি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম। আর আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিসিবিকে অবস্থান পুনর্বিবেচনার জন্য একদিন সময় দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাদের বিবৃতিতে বাংলাদেশের দাবি না মানার কারণও উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ সিদ্ধান্তে অনড় থাকলে বদলি হিসাবে সুযোগ পাবে স্কটল্যান্ড। ক্রিকেটে ভারত পাকিস্তান বৈরিতাও ছাপিয়ে গেছে। বাংলাদেশকে নিয়ে মহাচাপে আইসিসি। টি-20 বিশ্বকাপের আগে সব যেন এলোমেলো। বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপের শঙ্কা এখন জোরালোই হলো।
নিরাপত্তা ঝুঁকিতে ভারতে না যাওয়ার অনড় অবস্থানে বাংলাদেশকে নিয়ে হার্ডলাইনে যেতে হলো শেষ পর্যন্ত। আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় সিদ্ধান্তের জন্য ভোটাভুটিও হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ছাড়াও সভায় যুক্ত ছিলেন অন্যান্য বোর্ডের প্রতিনিধিরা। বাংলাদেশের বিকল্প ভেন্যুর দাবি টেকেনি, বরং টাইগারদের জায়গায় বিশ্বকাপে বদলি দল নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সুযোগ পেয়ে যাবে স্কটল্যান্ড। এই সিদ্ধান্ত কার্যকরের আগে একদিন সময় পাচ্ছে বিসিবি। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। বিবৃতিতে বাংলাদেশের দাবি আমলে না নেয়ার কারণ উল্লেখ করেছে আইসিসি। ভারতে মুস্তাফিজদের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন নেই। ম্যাচ স্থানান্তর করলে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে। পাশাপাশি নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকির কথাও বলা হয়েছে। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে আইসিসি কিংবা ভারতের চাপে সিদ্ধান্ত বদলাবে না বাংলাদেশ। কোনো চাপেই মাথা নত না করার কথা তো আগেই বলে রেখেছেন ক্রীড়া উপদেষ্টা। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। সংকটের শুরু হয় আইপিএল থেকে মুস্তাফিজকে প্রত্যাহারের পর। ভারতে নিরাপত্তার শঙ্কা সামনে আসে। সরকারের সঙ্গে আলোচনার পর দল না পাঠানোর সিদ্ধান্ত জানানো হয় আইসিসিকে। পাশাপাশি ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।